বিসমিল্লাহির রহমানির রহিম। কে অনার্স প্রথম বর্ষ 2020 পরীক্ষার হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রশ্নের সম্পূর্ণ সমাধান ক্লাসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমে আমরা দেখি একটু প্রশ্নটি কেমন ছিল। প্রশ্নটি ছিল 1 নম্বর ছিল আর্থিক হিসাব বিজ্ঞান কি, পূর্ণরূপ লেখো, হিসাব মিলকরণ কি, সমন্বয় দাখিলা কি, বিপরীত দাখিলা কি, বিলম্বিত করণ কি, আয় বিবরণী কি, বিক্রিত পণ্যের ব্যয় কি, ডেবিট নোট কি, মালিকানা সত্ত্ব বিবরণী কি, সম্ভাব্য দায় কি, দেনাদার আবর্তন অনুপাত কি। এটা ছিল ক বিভাগের প্রশ্ন। এইভাবে ক বিভাগ, খ বিভাগ যে প্রশ্নগুলো আছে সেগুলো সব আপনারা দেখবেন। এখানে প্রশ্নগুলো উত্তর আছে ইংলিশ ভার্সনে, আমাদের আনসার করতে হবে। আমরা ইংলিশ ভার্সনে আনসার করব। তবে আমরা দেখি ইংলিশ ভার্সনে আমরা প্রশ্নগুলোর আনসার করি এবং কোন প্রশ্নটি কিভাবে এসেছিল সেটি আমরা আস্তে আস্তে দেখব। গ্রুপ এ থেকে, গ্রুপ বি থেকে, গ্রুপ সি থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর সমাধান আমরা আগে এক নজর দেখে নিই। আমরা যদি এই প্রথম বর্ষের যে পরীক্ষাটা আছে সেই প্রশ্নের সমাধানটি আমরা করি, তাহলে সমাধানে দেখা যাচ্ছে যে 2020 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার হিসাব বিজ্ঞান নীতিমালা প্রশ্নের সম্পূর্ণ নির্ভুল সমাধান নিম্নে উপস্থাপন করছি। আমরা যদি একটা একটা করে প্রশ্নের উত্তর দেখতে চাই, আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। তাহলে আমরা এই বিষয় পরিস্থিতিতে আছে হিসাব বিজ্ঞান প্রোগ্রাম স্নাতক সম্মান প্রথম বর্ষ কোর্স কোড 21-25-01, কোর্সের নাম হিসাব বিজ্ঞান নীতিমালা। এখানে আপনাদের সবার জানার জন্য যে কথাটি আমি এখানে লিখে রাখছি, আমার ইউটিউব চ্যানেলের নাম হারুন স্যার অ্যাকাউন্টিং এ উচ্চ মাধ্যমিক ডিগ্রি এবং বিবিএ অনার্স এর হিসাব বিজ্ঞান ফিনান্স পরিসংখ্যানের ভিডিও ক্লাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমার যে চ্যানেলটি ইউটিউবে খোলা হয়েছে, অনেক আগেই খুলেছি, এই চ্যানেলে এই বিভিন্ন ধরনের প্রশ্নগুলোর সমাধান এবং বিভিন্ন যে আমাদের অ্যাকাউন্টিং এর হিসাব বিজ্ঞান সাবজেক্টগুলো রয়েছে সবগুলো সাবজেক্টেরই প্লেলিস্ট সহকারে প্রতিটি অধ্যায়ের উপর অনেকগুলো করে ক্লাস দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এরপরে আমরা চলে আসব আজকের প্রশ্নের 5 নম্বর প্রশ্নের সমাধান। আমি জাস্ট সমাধানগুলো করে রাখছি, আপনারা একটু দেখে নেবেন, জাস্ট আপনাদের সময় সুযোগ বুঝে আপনাদের সুবিধার্থে আপনারা দেখেন। আমাদের প্রথম প্রশ্ন চেয়েছিল, আমরা দেখব প্রশ্নটা কি চেয়েছিল। ওনার সিকিউরিটি প্রথমে চেয়েছিল, আমরা জানি ওনার সিকিউরিটি সমান অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস। তাহলে ওনার সিকিউরিটি সমান অ্যাসেটের মান এবং লাইবিলিটিস এর মান বসে আমরা এই সমাধানটি করে ফেলছি। এইভাবে আমরা ওনার সিকিউরিটির পরিমাণ বের করেছি। অ্যাসেট বি নাম্বার অ্যাসেট পরিমাণ নির্ণয় করতে বলেছিল, অ্যাসেট বের করেছি 10 লক্ষ টাকা। লাইবিলিটিস সি নাম্বারে বের করতে বলছে 1,15,000 টাকা। উত্তর। নেক্সট 6 নাম্বার কোশ্চেন চেয়েছিল। 6 নাম্বারে আমার কাছে চেয়েছিল প্রিপেয়ার পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সটা চেয়েছিল জাস্ট আমার কাছে। আমরা জানি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে আসবে শুধুমাত্র স্থায়ী সম্পদ, দায় এবং মূলধন, অর্থাৎ আয় এবং খরচ এবং উত্তোলন, এই তিনটার উদ্বৃত্ত কখনোই আসবে না। যে সকল আইটেমগুলোর উদ্বৃত্ত আমরা পরবর্তী বছর যে টানতে পারি না, সেগুলা আমার এই পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে আসবে না। সেগুলোর উদ্বৃত্ত বন্ধ হয়ে যাবে। প্রতি বছরের উদ্বৃত্ত প্রতি বছর বন্ধ করে দিতে হয়, যার জন্য সেই আইটেমগুলো আসে না। আমার আসবে সম্পদ এবং দায় আর মূলধনের টাকাটা। আমি যেভাবে সংক্ষেপে আপনাদের সুবিধার্থে করে রাখছি, আপনারা দেখে নেবেন এখান থেকে। নেক্সট আছে 7 নাম্বার কোশ্চেনটা। দেখবেন অ্যাডজাস্টিং এন্ট্রিজ চেয়েছিল, একটা আইটেমে অ্যাডজাস্টিং এন্ট্রিজ করা হয়েছে এবং এখান থেকে দুটি লেজারই করতে বলছে, অ্যাডভার্টাইজিং সাপ্লাইস এবং আরেকটা লেজার আছে অ্যাডভার্টাইজিং সাপ্লাইস এক্সপেন্স। এখান থেকে সমাধানটা আপনারা দেখে নেবেন। সমাধান আমি পুরা প্রশ্নের যেহেতু উত্তর দিচ্ছি, সেহেতু সবগুলো বিস্তারিত বলতে গেলে দীর্ঘ সময় হয়ে যাবে ভিডিওটি, আর সেই ক্ষেত্রে আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। যার জন্য আমি সংক্ষেপে একটু মার্চ করতেছি, প্রত্যেকটার আলোচনা করতেছি, জাস্ট একটু আনসার নিয়ে। এবার 8 নাম্বার কোশ্চেন আনসার আমার কাছে চেয়েছে ক্যালকুলেট কস্ট অফ গুডস সোল্ড। আমি এই যে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করে রাখছি। ঠিক এইভাবে যদি কোনো স্টুডেন্ট আনসার করে তাহলে আমরা 4-এর মধ্যে 4 দিব। কস্ট অফ গুডস সোল্ড লিখে কলম দিয়ে বিগিনিং ইনভেন্টরি অ্যাট পারচেজ লেস করতে হয়। পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স থাকলে
নিট পারচেস বের হবে, নিট পারচেসের সাথে অ্যাড ফ্রেট ইন যোগ করলে নিট কস্ট অফ পারচেস 1,46,000 টাকা, এর সাথে এই 17,200 টাকা যোগ করলে আমার ফলাফল আসবে 1,63,200 টাকা। এর নাম হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখান থেকে লেস করতে হবে ইন্ডিং ইনভেন্টরি, তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসবে কস্ট অফ গুডস 1,38,200 টাকা। এবার 9 নম্বর প্রশ্নে আমার অ্যাকাউন্টস রিসিভেবল থেকে এসেছে। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও চাইছে, বলা আছে 1 নম্বরে দি রিসিভেবল টার্নওভার, আরেকটা চেয়েছে দি এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে এখন আমরা দি রিসিভেবল টার্নওভার যদি আমরা করতে যাই, সূত্র হলো নিট ক্রেডিট সেলস বাই এভারেজ নিট রিসিভেবল। আমরা সূত্রে মান বসিয়েছি, 2000 সাল দেওয়া আছে দুইটা, 2020 এবং 2019। 2019 সালে 7.40 টাইমস এভারেজ নিট রিসিভেবল লাগে। এই যে এই সূত্র নিচের নোট দিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে এভারেজ নিট রিসিভেবলটা আসছে। সেম 2019 সালেরটা বের করেছি, ওই একই প্রক্রিয়াতে এভারেজ নিট রিসিভেবল বের করেছি। এর উত্তর আসছে 6.20 টাইমস। এবার আমার কাছে বি নাম্বারে চেয়েছে দি এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে 20 সালেরও বের করতে হবে, আমার 19 সালেরও বের করতে হবে। 20 সালের এভারেজ কালেকশন পিরিয়ড সূত্র হলো 360 দিন বাই রিসিভেবল টার্নওভার। আমরা এখানে 360 দিনও লিখতে পারতাম, আবার 365 দিনও লিখতে পারি। তবে অ্যাকাউন্টিং ডেজ ইন ইয়ার 360 এটা ধরে করলেও হয়, তবে 365 দিন ধরে করাটাই ভালো, কারণ যেহেতু ব্যবসার ক্ষেত্রে, আর বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে 365 দিনেই ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়। 365 দিনকে আমি ভাগ করেছি, 1 বছর সমান 365 দিন ধরে অঙ্কটা করেছি। তাহলে একে 20 সালের টার্নওভার দিয়ে ভাগ করলে দিনের পরিমাণটা বেড়েছে, 19 সালেরটাও একই অবস্থায় বেড়েছে 58 এত। এগুলি আমার উত্তর। 9 নম্বরের পরে আসতেছে আমার পার্ট সি এর অঙ্ক। পার্ট সি এর 10 নাম্বার চেয়েছে আমার কাছে শো দ্য ইফেক্টস অফ ইচ অফ দ্য ট্রানজাকশন। আমি উপরে হেডলাইন গুলো লিখি নাই, কারণ অনেকগুলো আইটেম তো আটে না, বিদায় আমি আপাতত সমাধানটা তুলে দিয়েছি। উপরে হেডলাইন গুলো আমরা জানি কিভাবে লিখতে হয় না লিখতে হয়। এখানে দুটি রিকোয়ারমেন্ট আছে, ইনস্ট্রাকশনস আছে। একটা হলো শো দ্য ইফেক্টস অফ ইচ অফ দ্য ট্রানজাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমি প্রত্যেকটার বিস্তারিত আর বলতে যাচ্ছি না, আমি যেভাবে সমাধানটি করে দিয়েছি নির্ভুল সমাধান আছে, আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারেন। 2 নম্বরে চেয়েছে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশনটাও নির্ণয় করেছি। আনসার দ্য কোশ্চেন নং 10 এর বি, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। উই নো দ্যাট অ্যাসেটস সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আমরা এইভাবে সমাধান করলে আমরা জানি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাকে বলা হয় কি প্রুভড। বাম পাশে আসছে 3,11,000 টাকা, ডান পাশে আসছে 3,11,000 টাকা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমরা জানি অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ অ্যাসেটের যোগফল সমান দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল সমান হয়ে যাবে। আমি এরপরও লিখে দিছি এই প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কেউ যদি ইচ্ছা করেন আপনারা, তাহলে ব্যালেন্স শিটও করতে পারেন। একটা সিম্পল ব্যালেন্স শিট করেও উত্তরটা তৈরি করতে পারেন। আমরা যদি একটু পূর্বের পৃষ্ঠায় দেখি, এই যে অ্যাসেটের মধ্যে আছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি সমান অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল প্লাস এই যে ওনার সিকিউরিটির মধ্যে আছে আশরাফ ক্যাপিটাল। এখানে লিখতে হয় রিমার্কস বা মন্তব্য। এইভাবেই কাইসু কিমেল স্যারের বইয়ের মধ্যে সমাধানটি করা আছে। কেউ এখানে যে বিয়োগ, আসলে কাইসু কিমেল স্যারের বইয়ের মধ্যে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, অনেকে এখানে ব্রেকেট চিহ্ন দেয়, তাতে কোনো সমস্যা নেই, অঙ্কে শুদ্ধই, সমস্যা নাই। এরপরে এইভাবে ব্যালেন্স শিটের সমস্ত অঙ্কটা শেষ করে দিলেই উত্তরটা চলে আসবে। তাহলে আমরা বি নাম্বারও সমাধান করলাম। 11 নাম্বারে চলে যাব। 11 নাম্বারে আমার কাছে চেয়েছে যে বিষয়টা অ্যাডজাস্টিং এন্ট্রিজ, আর বি নাম্বারে চেয়েছে রিভার্সিং এন্ট্রিজ। আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলো তৈরি করেছি, আপনারা দেখে নেবেন। আমি নোট সহ প্রয়োজনীয় যে কাজগুলো করতে হয় সেগুলো আমি দেখিয়েছি। অ্যাডজাস্টিং এন্ট্রিজ আমি আর এগুলো সব বলতে যাচ্ছি না। 11 নম্বরে এতে চেয়েছিল অ্যাডজাস্টিং এন্ট্রিজ, এইগুলো অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এবার আমরা রিভার্সিং এন্ট্রিজ করবো। রিভার্সিং এন্ট্রিজ সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। রিভার্সিং এন্ট্রিজ সাধারণত হয় আয়ের এবং খরচের বকেয়া এবং আয়ের এবং খরচের অগ্রিমের, যার জন্য এখানে ডিপ্রিসিয়েশনের রিভার্সিং এন্ট্রিজটা আমি দেই নেই। আমি ইচ্ছে করলে সাপ্লাইসটাও না দিলেও চলতো, তবে সাপ্লাইসটা এবং বিলম্বিত বিজ্ঞাপন এই দুটারও অ্যাডজাস্টিং রিভার্সিং এন্ট্রিজ দিতে হয়। বিভিন্ন লেখকই বলেছেন, তাদের বই পুস্তকে বলা আছে রিভার্সিং এন্ট্রিজ এর ক্ষেত্রে সাপ্লাইস আর ডিফার্ড অ্যাডভার্টাইজিং যদি থাকে এদেরকে রিভার্সিং এন্ট্রিজে শো করতে হয়। এই 3টা রিভার্সিং এন্ট্রিজ হয়েছে। এরপরে 12 নম্বরে চেয়েছে আমার কাছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন অ্যাবাভ ইন এ 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল। আমরা 6 কলাম ক্যাশ রিসিভ জার্নালটা এভাবে তৈরি করেছি। আমরা জানি ঘর হবে 6টা, এই যে ছকটা হবে এরকম: ডেট, অ্যাকাউন্টস, ক্রেডিটেড, রেফারেন্স,
ডেবিটের মধ্যে গড় 2টি, ক্রেডিটের মধ্যে গড় আছে 3টি, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এইভাবে লিখে আমরা অঙ্কটি করেছি। ফুড হলো সবগুলা আইটেমের যোগফল, আর ক্রস ফুড হলো ডেবিট 2টার যোগফল সমান ক্রেডিট 3 ঘরের যোগফল। আমি সেটাও দেখিয়ে দিয়েছি, যদিও চাইনি ফুড এবং ক্রস ফুড, তারপর আমি দেখিয়েছি। এরপরে বি নাম্বারে চেয়েছে আমার কাছে, বি নাম্বার বলতে আমার কাছে আরেকটি এন্ট্রি চেয়েছে, বি নাম্বারে চেয়েছে, সেটা হলো কন্ট্রোল লেজার অ্যাকাউন্ট করতে বলেছে। আমি অ্যাকাউন্টস রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট এটা লেজার করেছি। এই লেজারটা আপনারা দেখে নেবেন। এখানে আসবে শুধু যে সকল কোম্পানির কাছে আমরা টাকা পয়সা পাইতাম এবং তারা যে আমার কাছে টাকা পয়সা পরিশোধ করছে, এতে ব্যালেন্স আমার কি আছে, এতে দেখা গেছে যে সকল কোম্পানির কাছে আমি টাকা পয়সা পাইতাম সবাই টাকা পয়সা দিয়ে দিছে, সুতরাং অ্যাকাউন্টস রিসিভেবল কন্ট্রোল লেজারে কোনো ব্যালেন্স নেই, নীল হয়ে গেছে, উভয় পাশে সমান হয়ে গেছে, সুতরাং ব্যালেন্স সিডি নেই, নীল। আমার ইউটিউব চ্যানেলের নাম হারুন স্যার অ্যাকাউন্টিং, এ উচ্চ মাধ্যমিক ডিগ্রি এবং বিবিএ অনার্স এর হিসাব বিজ্ঞান, ফিনান্স ও পরিসংখ্যানের ভিডিও ক্লাস পাওয়া যাচ্ছে। এরপরে আসি আমরা 13 নাম্বারে চেয়েছে যে ডাকটা দেওয়া আছে। এবার একটু টেকনিক্যালি মাত্র 5টা এন্ট্রি দিয়েছে, আর সেখানে বলা আছে আমাদের কাছে যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং কি আমার 2টা কোম্পানির অঙ্কই করতে বলেছে। একটা হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমেই করছি আমরা অঙ্কটা, ঠিক আছে, কিন্তু বুদ্ধা কোম্পানি, 2টা কোম্পানির অঙ্কই করতে বলেছে। ইন দ্য বুকস অফ আভা কোম্পানি হলো ক্রেতা এবং নোভা কোম্পানি হলো বিক্রেতা, অর্থাৎ একবার ক্রেতা কোম্পানির বইতে করতে হয়েছে, আরেকবার বিক্রেতা কোম্পানির বইতে করেছি। ক্রেতা কোম্পানির বইতে এই জার্নালটি হয়েছে। এবার আমরা বিক্রেতা কোম্পানির দিকে তাকাই। এই যে নোভা কোম্পানি, তার বইতে এই 4টি জার্নাল হয়েছে। আমি প্রয়োজনীয় টিকাগুলো সহ তোমাদেরকে দিয়ে দিছি, দুঃখিত, আপনাদের দিয়ে দিছি, আপনারা দেখে নেবেন। এরপরে 14 নাম্বার প্রশ্ন আসছে। 14 নাম্বার প্রশ্ন অ্যাকাউন্টস রিসিভেবল থেকে এসেছে। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড ইচ অফ দিস 5 ট্রানজাকশন। 5টা লেনদেনের জার্নাল করতে বলেছে। অ্যাজাম দ্যাট নো ক্যাশ ডিসকাউন্ট আর টেকেন অন দ্য কালেকশন অফ অ্যাকাউন্টস রিসিভেবল। কোনো নগদ বার্তা নেওয়া হয় না। এই 5টা জার্নালই আমি দিয়েছি, 1, 2, 3, 4, 5। এখানে একটা বিষয় আছে, ব্যাড ডেটস রিকভারি করা হয়েছে, তার জন্য একটু বাড়তি কথা হয়েছে, এই জার্নালটি দেখে নিলেই হবে। নেক্সট চাওয়া হয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল একটি লেজার এবং অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। লেজার আপনারা জার্নাল থেকে করে ফেলবেন, এরপর আমি করে দিয়েছি। এখান থেকে দেখতে আপনাদের সুবিধাই হবে, অসুবিধা হওয়ার কথা না, তবে একটু সময় নিয়ে আপনাদের দেখতে হবে, করতে হবে। নেক্সট আমরা চলে যাব 15 নাম্বার প্রশ্নে। আমরা যদি 15 নাম্বার প্রশ্নটা দেখি, 15 নাম্বারের প্রশ্নে আছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, প্রিপেয়ার এ কারেক্ট ব্যাংক রিকনসিলিয়েশন। বি নাম্বার আছে জার্নালাইজ দ্য এন্ট্রিজ রিকোয়ার্ড বাই দ্য রিকনসিলিয়েশন, যেখানে প্রয়োজন। প্রথমে আমরা কারেক্ট ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করেছি, এই সমাধানটা সুন্দর করে দেওয়া আছে, আপনারা দেখবেন। আর একটি না দুটি জার্নাল এসেছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখানে হবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তো জার্নাল এন্ট্রিজ হবে, এই লেখাটুকু একটু ভুল করেছি আমি, জার্নাল এন্ট্রিজ লিখতে হবে। ওই উপরটা কপি করেছিলাম, যার জন্য ওটাই আছে। আর জার্নালের শক্ত এরকমই, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 590 টাকা, 590 টাকা। আর ব্যাংক চার্জের একটা জাবেদ আছে, ব্যাংক সার্ভিস চার্জ, ক্যাশ। এই 2টি জার্নালই দিতে হবে। 15 নাম্বার শেষ। 16 নাম্বারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অঙ্ক। এখানে আমার কাছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট, এই 3টি ছকের তথ্যই আমার কাছে জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ তৈরি করতে বলেছে। ইনকাম স্টেটমেন্ট প্রথমে তৈরি করেছি আমি ইনকাম স্টেটমেন্ট, আমি উপরে ডেট, কোম্পানির নাম বিস্তারিত লিখি নাই, শুধু ইনকাম স্টেটমেন্টটা আপনাদের জন্য সুবিধার্থে করে দিয়েছি। টোটাল রেভিনিউ থেকে আমার টোটাল এক্সপেন্স বাদ দিলে আসবে আমার নেট ইনকাম। এটা হলো কারবারের নেট ইনকাম 34,056 টাকা। এটা ইনকাম স্টেটমেন্টের সব। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আছে, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বি নাম্বার দিচ্ছি আমি, নাম্বারটা বি ব্যবহার করেছি আর কি। বিগিনিং ক্যাপিটাল, অ্যাড নেট ইনকাম, ড্রয়িংস নেই, আদার্স কোনো এন্ট্রি নেই, যার জন্য এটাই এন্ডিং ক্যাপিটাল হয়ে গেছে। নেক্সট সি নাম্বারে চাওয়া হয়েছে ব্যালেন্স শিট। আমি ব্যালেন্স শিট করেছি, কিন্তু উপরে কোম্পানির নাম বা ডেট ঠিক মতো লিখে নাই, কারণ আপনারা জানেন যে কিভাবে ব্যালেন্স শিটের উপরে লেখালেখি করতে হয়, জায়গা নাই,
জায়গার অভাবে আমি লিখে নাই, এক পৃষ্ঠার মধ্যে আটানোর চেষ্টা করেছি, ফ্রন্টও ছোট করে দিয়েছি। অ্যাসেট, যতগুলো অ্যাসেট আছে অ্যাসেট লিখে কলম দিয়ে অ্যাসেট গুলো আমি দিয়েছি। টোটাল অ্যাসেট বেরিয়েছে 1,32,436 টাকা। এবার এর সমান ফলাফল আসবে, প্রথম অঙ্কে আমরা করে আসছি লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এবার লাইবিলিটিস লিখে কলম দিয়ে যে কয়টা লাইবিলিটিস ছিল সেগুলোর যোগফল নামিয়েছি। টোটাল লাইবিলিটিস 42,000 টাকা। এর সাথে ওনার সিকিউরিটি লিখে কলম দিয়ে তার নিচে লিখতে হয় ইন্ডিং ক্যাপিটাল, কিন্তু জায়গা নাই দিয়ে আমি ডান পাশে লিখেছি, এক পৃষ্ঠার মধ্যে জিনিসটি আটানোর চেষ্টা করেছি, দিলাম ইন্ডিং ক্যাপিটাল। এবার দুটো যোগ করলে আমার টোটাল লাইবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি আসলো 1,32,436 টাকা। তার মানে 16 নাম্বার প্রশ্নের উত্তর আমার শেষ হয়ে গেল। নেক্সট আসবে 17 নাম্বার। 17 নাম্বারে আমার যে কম্পারেটিভ ব্যালেন্স শিটটা দেওয়া আছে সেখান থেকে এ নাম্বারে করতে বলেছে হরিজন্টাল অ্যানালাইসিস অফ দ্য ব্যালেন্স শিট ডাটা ফর দীপ্ত কোম্পানি, আর বি নাম্বারে চেয়েছে ভার্টিক্যাল অ্যানালাইসিস। আমরা যদি হরিজন্টাল অ্যানালাইসিস সম্পর্কে আমাদের নলেজ থাকে তাহলে দুটার সম্পর্কেই, দুটা অ্যানালাইসিস আমরা মূলত, এটা রেশিও অ্যানালাইসিস অধ্যায়ের অঙ্ক, অনুবাদ বিশ্লেষণের। আমরা অনুবাদ বিশ্লেষণে আমাদের হাতিয়ার হলো তিনটি, একটা হলো রেশিও অ্যানালাইসিস, 2 হরিজন্টাল অ্যানালাইসিস, 3 ভার্টিক্যাল অ্যানালাইসিস। আমরা এই তিনটা পদ্ধতিতে আমরা একটা কোম্পানির, একটা প্রতিষ্ঠানের ভিতরে অ্যানালাইসিস করতে পারি, আমরা পরিমাপ করতে পারি কোম্পানির অবস্থা কি, বর্তমান অবস্থা কি, ভবিষ্যৎ অবস্থা কি, অতীতে কি অবস্থা ছিল, এই বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পারি। এই তথ্যগুলোর মধ্যে ব্যালেন্স শিট দিয়েছে, ব্যালেন্স শিট দিয়া একবার হরিজন্টাল অ্যানালাইসিস করতে বলেছে, আরেকবার ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে বলেছে। আমরা জানি দুটা পদ্ধতির মধ্যে কিন্তু তফাৎ আছে, পার্থক্য আছে, প্রভেদ আছে। সেই তফাৎ পার্থক্য বিবেচনা করে হরিজন্টাল অ্যানালাইসিস যখন করেছি তখন এইভাবে তোমাদের আপনাদের করতে হবে। 2020 সাল এবং 2019 সালের তথ্য যেভাবে ডাকে আছে সেভাবে উঠাবেন। উঠানোর পর একটা কলাম কাটতে হবে ইনক্রিজ অর ডিক্রিজ, অর্থাৎ এই 2019 সালেরও ভিত্তি বছর আর 2020 সালেরও চলতি বছর। ভিত্তি বছরের তুলনায় বেজ ইয়ার এবং কারেন্ট ইয়ার, বেজ ইয়ার তুলনায় অর্থাৎ ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে আমার সম্পদ বা দায় এগুলা যে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, বৃদ্ধি বা হ্রাস যেটাই পাক সেটা আমার এই ইনক্রিজ অবলিক ডিক্রিজের মধ্যে লিখতে হবে। যেটা ইনক্রিজ হয়েছে সেটা ব্রেকেট দেওয়া হয়নি, যেটা ডিক্রিজ হয়েছে সেটাকে ব্রেকেটের মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ 2019 সালে আমার কারেন্ট অ্যাসেট ছিল 80,000 টাকা, 2020 সালে আছে 74,000 টাকা। তাহলে বলতে পারি গত বছরের তুলনায় চলতি বছরে 6,000 টাকা হ্রাস পেয়েছে, এই 6,000 টাকা ব্রেকেটে। এই 6,000 টাকাকে 80,000 টাকা বেজ ইয়ার দ্বারা ভাগ করতে হবে। আমি যে নিচে সূত্র দিয়েছি, পার্সেন্টেজ সমান ইনক্রিজ অবলিক ডিক্রিজ ভাগ বেজ ইয়ার গুণন 100, সূত্রটা দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই ভাগ করলাম, আমার যত ফলাফল আসে সেটাকেও আমি ব্রেকেটের মধ্যে থাকবে, আর যেটা ব্রেকেট নেই সেটাকে আমার কিছু করার দরকার নেই। এইভাবে এই কারেন্ট অ্যাসেটের করলাম, প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নিট টাকা দেওয়া আছে সেটার করতে হবে, ইনটেনজিবল অ্যাসেট অর্থাৎ ব্যালেন্স শিটের মধ্যে যতগুলো অ্যাসেট আছে, যতগুলো আইটেম আছে প্রত্যেকটারই আমার এইভাবে এই ফর্মুলা দিয়া এই পার্সেন্টেজটা বের করতে হবে। কিন্তু তার আগে বের করতে হবে ইনক্রিজ অর ডিক্রিজ। এটা কিন্তু হরিজন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। আমরা যদি এবার বি নাম্বার নিয়ে আলোচনা করি, বি নাম্বারে করতে বলেছে কি ভার্টিক্যাল অ্যানালাইসিস। আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস যখন করব তখন আবার ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যদি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলি, অ্যাকাউন্ট টাইটেলস লিখে ব্যালেন্স শিটে যা আছে টু দা পয়েন্ট দেখে দেখে উঠাইতে হবে। 20 সালেরটা উঠানোর পর 20 সালের আমার প্রত্যেকটা আইটেমকে, সূত্র হলো ইচ আইটেম অফ বিএস, এই যে সূত্র লিখেছি পার্সেন্টেজ সমান ইচ আইটেম অফ বিএস, বিএস অর্থ হলো ব্যালেন্স শিট। প্রত্যেকটা ব্যালেন্স শিটের প্রত্যেকটা আইটেমকে আমার ভাগ করতে হবে টোটাল অ্যাসেটস দিয়ে অথবা টোটাল লায়াবিলিটিস এন্ড স্টকহোল্ডার্স ইকুইটি দিয়ে, একই কথা। এই 74,000-কে 2 লক্ষ টাকা দিয়ে ভাগ করেছি, 100 দিয়ে গুণ করেছি, 37% এসেছে। প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্ট আছে 99,000 টাকা, 99,000 টাকাকে 2 লক্ষ টাকা দিয়ে ভাগ করেছি, আবার 100 দিয়ে গুণ করেছি, 49.50% এসেছে। এইভাবে প্রত্যেকটা পার্সেন্টেজ বের করতে হয়েছে 20 সালের। সেম প্রক্রিয়ায় 19 সালের পার্সেন্টেজ বের করেছি আমরা এই ভার্টিক্যাল অ্যানালাইসিস প্রক্রিয়াতে। 19 সালের অবস্থা হলো টোটাল অ্যাসেটস আছে 2,10,000 টাকা। এবার 80,000-কে 2,10,000 টাকা দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, 38.10%। এইভাবে প্রত্যেকটা আইটেমকে ভাগ করলে আমার এই ভার্টিক্যাল অ্যানালাইসিসের কাজ শেষ হয়ে গেল। এখন আমি তো
পূর্ণাঙ্গ অধ্যায়ের বা বিষয়ের সবকিছু বুঝাইতে পারবো না, তবে ভার্টিক্যাল কিভাবে করতে হয়। তবে এখানে বিষয় আছে, আমার এই অ্যানালাইসিস গুলো করতে হবে, কিন্তু আমরা যেহেতু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের অধ্যায়ের বিষয় আলোচনা করতেছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিন্তু 3-4টি বিষয় থাকে, অংশ থাকে। একটা হলো ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। এই তিনটার ক্ষেত্রেই কিন্তু আমাদের এই হরিজন্টাল অ্যানালাইসিস এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস করা যায়। সেই ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স শিটের ক্ষেত্রে এক নিয়ম, আবার ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা, আবার কিন্তু ওই ওনার সিকিউরিটি স্টেটমেন্টের ক্ষেত্রে আরেক রকম ফর্মুলা। যাই হোক, যেহেতু ইনকাম স্টেটমেন্ট এবং ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আমার ডাকের মধ্যে দেওয়া নেই, শুধু ব্যালেন্স শিটই দেওয়া আছে, আমি ব্যালেন্স শিটের বিষয়টা এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যানালাইসিসে আলোচনা করে আপনাদের বোঝার সুবিধার্থে উপস্থাপন করলাম। আমার 17 নম্বর পর্যন্ত যেহেতু প্রশ্ন আসে পরীক্ষায় এবং 17 নম্বর পর্যন্ত শেষ করেছি, সুতরাং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।